ভাবুন তো একবার, এক গভীর রাতে আপনার সামনে এসে হাজির হলো তিনটি ভূত, আর তারা আপনাকে দেখাতে শুরু করলো আপনারই জীবনের সেই সব অধ্যায় যা আপনি ভুলে যেতে চান, আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। উৎসব সিনেমার নায়ক জাহাঙ্গীরের সাথে ঠিক এমনটাই হয়েছিল। একজন চরম কৃপণ মানুষ যাকে সবাই খাইস্টা বলে ডাকে, তার জীবনে কেন এই ভূতেদের আগমন? তারা কি সত্যিই ভূত ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল আরও বড় কোনো ষড়যন্ত্র? এই গল্পে আছে ভালোবাসা, প্রতারণা, ২০ বছরের পুরনো এক গোপন রহস্য আর এমন এক ক্লাইম্যাক্স যা আপনাকে চমকে দিতে বাধ্য। চলুন শুরু করা যাক আজকের রুদ্ধশ্বাস মুভি এক্সপ্লেন উৎসব। উৎসব সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান এবং তার চরিত্রের নাম জাহাঙ্গীর। তবে এলাকার সে পরিচিত খাইস্টা জাহাঙ্গীর নামে। মানুষ হিসেবে জাহাঙ্গীর ততটা খারাপ না হলেও তার হাড়কিপ্টে স্বভাবই তাকে সবার চোখে অসহ্যনীয় করে তুলেছে। জাহাঙ্গীর কেন এলাকাবাসীর কাছে এতটা অজনপ্রিয় এবং কেন তাকে সবাই খাইস্টা বলে ডাকে, সেই কারণ জানতে গল্পটি ১ বছর পেছনে ফিরে যায়। ১ বছর আগে জাহাঙ্গীর থাকত ঢাকার শান্তিনী এলাকার মোবারক ভিলা নামের একটি বাড়িতে তার মামাতো ভাই মোবারক সাহেবের সাথে। দুজনে মিলে গড়ে তুলেছিল এক সফল ক্যাটারিং ব্যবসা, যার নাম ছিল উৎসব ক্যাটারিং। বিয়ে, পার্টি বা সেমিনার, যে কোনো অনুষ্ঠানের রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনার দায়িত্ব তারা দক্ষতার সাথে পালন করত এবং তাদের ব্যবসা বেশ জমে উঠেছিল। মোবারক সাহেব ছিলেন তার প্রতিষ্ঠানের নামের মতোই উৎসবপ্রেমী একজন মানুষ। তিনি এতটাই দিল খোলা ছিলেন যে প্রতি চাঁদ রাতে বাড়ির ছাদে পুরো এলাকাবাসীকে দাওয়াত করে আনন্দে মেতে উঠতেন। মোবারক সাহেব নিজে হারমোনিয়াম বাজিয়ে গাইতেন সেই ঈদের চিরচেনা গান, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কিন্তু ঠিক ১ বছর আগে সেই চাঁদ রাতেই উৎসবের আনন্দ যখন তুঙ্গে, মোবারক সাহেব হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোবারক সাহেবের ছেলেমেয়েরা কানাডায় স্থায়ী হওয়ায় তার বিশাল বাড়ি আর ব্যবসার পুরো দায়িত্ব এসে পড়ে জাহাঙ্গীরের কাঁধে। জাহাঙ্গীর ছিল বরাবরই হিসেবি আর চরম কৃপণ স্বভাবের। ডেভেলপাররা অনেক দিন ধরেই মোবারক সাহেবের পুরনো বাড়িটি ভেঙে অ্যাপার্টমেন্ট বানাতে চাইছিল, কিন্তু তিনি বেঁচে থাকতে তাতে রাজি হননি। তার মৃত্যুর পর জাহাঙ্গীর সব লাভ ক্ষতি হিসেব করে বাড়িটি ডেভেলপারকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই জাহাঙ্গীর এলাকাবাসীর কাছে মূর্তিমান এক আতঙ্কে পরিণত হয়। এলাকার ছেলেরা জোরে গান বাজালে সে পুলিশ ডাকে, পথের বিড়ালগুলোকে ধরে আটকে রাখে, কারো বিয়েতে ডিজে পার্টি হলে বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। এমনকি এলাকার কোনো অনুষ্ঠানে ১ টাকা চাঁদা দিতেও তার ঘোর আপত্তি। তার এমন সব অসামাজিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে শান্তিনীর মানুষের মুখে মুখে একটাই স্লোগান, খাইস্টা জাহাঙ্গীর নিপাত যাক, শান্তিনী মুক্তি পাক। কিন্তু এলাকাবাসীর এই তীব্র ঘৃণা বা ক্ষোভে জাহাঙ্গীরের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তার মধ্যে নেই কোনো অনুশোচনা বা নিজেকে বদলানোর ইচ্ছা। ঈদের ছুটিতে নিজের ক্যাটারিংয়ের কর্মচারীদের সে ছুটি দিয়েছে মাত্র ১ দিন। এমনকি ঈদের দিনেও সে পকেটে ২ টাকার নোটের বান্ডেল নিয়ে ঘোরে এবং সালাম করতে আসা শিশুদের হাতে সেই নোট ধরিয়ে দিয়ে নিরাশ করে। এভাবেই এলাকাবাসীর একরাশ ঘৃণা আর বিরক্তিকে সঙ্গী করে জাহাঙ্গীর তার জীবন কাটাতে থাকে। সময়ের পরিক্রমায় আরও একটি চাঁদ রাত ফিরে আসে, কিন্তু এই শান্তিনীতে এখন আর আগের মতো কোনো উৎসব হয় না। একসময় যে মোবারক ভিলায় আনন্দের ফোয়ারা ছুটত, আজ কেবলই সেখানে নিস্তব্ধতা। সেই রাতেই ঘটে এক অস্বাভাবিক ঘটনা। ঘুমের গভীরে জাহাঙ্গীর স্বপ্নে দেখে তার মৃত মামাতো ভাই মোবারক সাহেব হারমোনিয়াম বাজিয়ে সেই ঈদের দানটি গাইছেন। কাছে যেতেই মোবারক সাহেব তাকে সতর্ক করে বলেন, আজ রাতে তার সাথে ৩টি ভূত দেখা করতে আসবে, যারা তাকে এক একে দেখাবে তার অতীত, বর্তমান এবং নিকট ভবিষ্যৎ। এই ভয়ঙ্কর কথা শুনে ভয়ে চিৎকার করে জাহাঙ্গীরের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে শুনতে পায় তার বাথরুম থেকে কেউ একজন বেসুরো গলায় সাদা সাদা কালা কালা গান গাইছে। দরজা খুলতেই তার চোখ ছানাবড়া। সে দেখে স্বয়ং অভিনেতা চঞ্চল চৌধুরী আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছেন আর গান গাইছেন। নিজের বাড়িতে এমন একজন তারকাকে দেখে জাহাঙ্গীর হতবাক হয়ে যায়, কিন্তু চঞ্চল চৌধুরী রূপী সেই আগন্তুক জানায় সে আসলে একটি ভূত। মানুষ যেহেতু ভূতেদের আসল রূপ দেখতে পায় না, তাই সেই অভিনেতার ছদ্মবেশে এসেছে। জাহাঙ্গীর ব্যাপারটা বিশ্বাস করতে না পারলে ভূতটি তার ক্ষমতা দেখানোর জন্য এক অসাধ্য সাধন করে। সে জাহাঙ্গীরের ২০ বছর ধরে নষ্ট হয়ে পড়ে থাকা টেলিভিশনটি চালু করে দেয়, আর সেই চালু হওয়া টেলিভিশনের পর্দাতেই ভেসে ওঠে জাহাঙ্গীরের অতীত। পর্দায় দেখা যায় এক সুখী শৈশব। আর্জেন্টিনার খেলা দেখার জন্য তার বাবা ভালোবেসে ভরে এনেছিলেন একটি রঙিন টেলিভিশন। বাবা মাকে নিয়ে জাহাঙ্গীরের জীবনটা ছিল রঙের মতোই রঙিন। কিন্তু মাত্র ১৬ বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় সে বাবা মা দুজনকেই হারায়, আর সেই সাথে হারিয়ে যায় তার জীবনের সব রং। এরপর অনাথ জাহাঙ্গীর তার ছোট বোন জুইকে নিয়ে মামার বাড়িতে আশ্রয় নেয়। মামাতো ভাই মোবারকের স্নেহ আর ভালোবাসায় তাদের দিনগুলো আবারও ভালোভাবেই কাটতে শুরু করেছিল।
বাইক চালানো, সিনেমা দেখা এসবের মধ্যে ডুবে থেকে জাহাঙ্গীর ধীরে ধীরে বাবা মাকে হারানোর কষ্ট ভুলতে শুরু করে। যুবক বয়সে সে উৎসব ভিডিও জোন নামে ভিসিআর ক্যাসেটের একটি দোকান দিয়ে প্রথম ব্যবসার জগতে পা রাখে। এর কিছুদিন পর সে তার বোন জুইকে ইংল্যান্ড প্রবাসী এক ছেলের সাথে বিয়ে দেয়। ভাগ্যের চাকা ঘোরাতে মামাও সপরিবারে ঢাকায় পাড়ি জমান। এতদিন যিনি তাকে অভিভাবকের মতো আগলে রেখেছিলেন সেই মুবারক ভাই ঢাকা চলে যাওয়ায় জাহাঙ্গীর আবারও একা হয়ে পড়ে। এদিকে তার বোনের সংসারেও নানা সমস্যা দেখা দেয়। এরই মধ্যে তাদের কোলজুড়ে একটি ছেলে আসে যার নাম জয়, কিন্তু শেষ পর্যন্ত তাদের সংসার টেকে না, দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। দুঃখ যেন জাহাঙ্গীরের পিছু ছাড়ে না। কিছুদিন পর তার বোন জুই ক্যান্সারে আক্রান্ত হয়ে একমাত্র ছেলে জয়কে পৃথিবীতে একা রেখে মারা যায়। মাকে হারিয়ে জয় তখন মামার কাছেই থাকতে শুরু করে। ভাগ্নেকে নিয়ে জাহাঙ্গীরা কঠিন জীবন সংগ্রাম শুরু করে। ঠিক এই কঠিন সময়েই তার জীবনে এক ঝলক বসন্তের বাতাস হয়ে আসে জেসমিন। শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমার ক্যাসেট নিতে এসে জেসমিনের সাথে জাহাঙ্গীরের প্রথম দেখা। কিন্তু জাহাঙ্গীর ভুল করে তাকে বেসিক ইনস্টিংক্ট সিনেমার ক্যাসেট দিয়ে দেয়, যা নিয়ে দুজনের মধ্যে বেশ একচোট ঝগড়া হয়। পরে জাহাঙ্গীর তার ভাগ্নে জয়ের মাধ্যমে সেই কাঙ্ক্ষিত ক্যাসেটটি জেসমিনকে উপহার হিসেবে পাঠায়, আর এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে এক গভীর প্রেমের সম্পর্ক। একসময় জাহাঙ্গীর সরাসরি জেসমিনের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। জেসমিনের একটিই শর্ত ছিল, বিয়ের পর তাকে ঢাকায় গিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিতে হবে। জাহাঙ্গীর সেই শর্তে রাজি হলে তাদের বিয়ে হয়। জাহাঙ্গীরের জীবনের এই পর্যন্ত অতীত দেখিয়েই হঠাৎ করে চঞ্চল চৌধুরীর ছদ্মবেশে আসা ভূতটি উধাও হয়ে যায়, আর টেলিভিশনটিও আগের মতো ঝিরঝির করতে শুরু করে। হতভম্ব জাহাঙ্গীর বুঝতে পারে না তার এতক্ষণ যা সে দেখল তা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব। তার মনে ভয় জেঁকে বসে। ভয় তাড়াতে জাহাঙ্গীর দ্রুত নিচতলায় তার অফিস রুমে চলে আসে, কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল দ্বিতীয় ভূত, এবার অভিনেতা জয় আহসানের ছদ্মবেশে। চোখের পলকে এক তুড়িতে সেই ভূত জাহাঙ্গীরকে নিয়ে যায় এক জনশূন্য সিনেমা হলে। সেখানে বিশাল পর্দায় ভেসে ওঠে জাহাঙ্গীরের ফেলে আসা সংসার জীবনের ছবি। সেই সংসারে ছিল সে, তার স্ত্রী জেসমিন এবং ভাগ্নে জয়। তিনজনের জীবনটা স্বপ্নের মতোই সুন্দর চলছিল, কিন্তু জাহাঙ্গীরের কৃপণতা সেই সুন্দর দিনগুলোতে ধীরে ধীরে ফাটল ধরাতে শুরু করে। কোথাও ঘুরতে গেলে পাই পয়সার হিসেব করা, এমনকি কোরবানির মাংস বিলি করা নিয়েও চলতো তার বাড়াবাড়ি। জেসমিন এই স্বভাবগুলো মুখ বুজে সহ্য করে নিচ্ছিল, কিন্তু বিপত্তি ঘটল সেদিন যেদিন জাহাঙ্গীর তার সব সীমা অতিক্রম করে ফেলে। জাহাঙ্গীর ইচ্ছে করে জেসমিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডটি একটি সিন্ধুকে লুকিয়ে রাখে। ফলে জেসমিন আর পরীক্ষাটাই দিতে পারে না। তার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা সেখানেই থমকে যায়। এরই মধ্যে জয়কে তার বাবা ইংল্যান্ডে নিয়ে যায়। অ্যাডমিট কার্ড হারিয়ে যাওয়ার জন্য জেসমিন নিজেকেই দোষারোপ করতে দিন কাটাচ্ছিল, কিন্তু একদিন বাড়ি গোছানোর সময় সেই সিন্ধুকের ভেতর সে তার অ্যাডমিট কার্ডটি খুঁজে পায়। তখন সে বুঝতে পারে তার স্বামী ইচ্ছে করে তার স্বপ্ন ভেঙে দিয়েছে। সেদিন তীব্র রাগ আর ক্ষোভে জেসমিন তার সমস্ত বইপত্র আগুনে জ্বালিয়ে দেয়। জাহাঙ্গীর তখন নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায়। সে বলে, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর থেকে আমার সব কিছু হারানোর ভয়। আমার ভয় ছিল তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলে হয়তো আমাকেও হারিয়ে ফেলবে। কিন্তু এই কথায় জেসমিনের মন গলেনি। তখন জাহাঙ্গীর উল্টো রাগ দেখিয়ে বলে, জেসমিন তার ভাগ্নে জয়কে ঠিকমতো দেখাশোনা করতে পারেনি বলেই তার বাবা তাকে নিয়ে গেছে। উত্তরে জেসমিন পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, জাহাঙ্গীর নিজে এত বছরে জয়কে একটা খেলনাও কিনে দিয়েছে কি? জেসমিন বলে, সব ব্যাপারে টাকা বাঁচানোর চিন্তা করতে গিয়ে জাহাঙ্গীর সবার জীবন থেকে আনন্দটাই কেড়ে নিয়েছে। উত্তরে জাহাঙ্গীর তার অতীতের কথা বলে। মাত্র 16 বছর বয়সে বাবা মাকে হারিয়ে সে বুঝেছিল এই পৃথিবীতে টাকার কষ্ট কতটা নির্মম। নিজে খেটে সে বাবার রেখে যাওয়া দেনা শোধ করেছে, আর তাই জীবন নিয়ে তার মধ্যে এক ধরনের কঠিন হিসেবে মনোভাব জন্মে গেছে। কিন্তু এসব কথায় জেসমিনের মন গলে না। সে হয়তো জাহাঙ্গীরের কৃপণতা সহ্য করে নিত, কিন্তু অ্যাডমিট কার্ড লুকিয়ে জাহাঙ্গীর যে প্রতারণা করেছে সেটা সে মানতে পারেনি। কারণ বিয়ের আগে জাহাঙ্গীর তাকে কথা দিয়েছিল যে তার পড়াশোনা চালিয়ে যেতে দেবে, কিন্তু সেই কথা সে রাখেনি।
পরদিন সকালে মনের ভেতর তীব্র কষ্ট চেপে রেখে জেসমিন একটি চিঠি লিখে বাড়ি ছাড়ে। জাহাঙ্গীর খবর পেয়ে বাইক নিয়ে ছুটে গিয়েছিল স্টেশনে রাজশাহী ছেড়ে ঢাকাগামী ট্রেন থামানোর জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরপর জাহাঙ্গীর পুরোপুরি নিজেকে গুটিয়ে নেয়। নিজের ইগোর কারণে সে আর কোনোদিন জেসমিনকে ফিরিয়ে আনতে যায়নি। কিছুদিন পর সব কিছু গুছিয়ে সে ঢাকায় চলে আসে এবং মোবারক সাহেবের বাড়িতে থাকতে শুরু করে। সেখান থেকেই তার নিঃসঙ্গ আর কৃপণ জীবনের সূচনা হয়। তার জীবনের এই করুণ অধ্যায় দেখানোর পর জয়া আহসানরূপী ভূতটিও হঠাৎ অদৃশ্য হয়ে যায়, আর জাহাঙ্গীর নিজেকে আবিষ্কার করে তার সেই অফিস রুমেই। নিজের জীবনের কষ্টকর স্মৃতিগুলো মনে পড়ায় জাহাঙ্গীরের দম বন্ধ হয়ে আসতে থাকে। সে ঘর থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে শুরু করে। ঠিক তখনই গাছের আড়াল থেকে বেরিয়ে আসে তৃতীয় ভূত, এবার অভিনেত্রী অপি করিমের রূপে। সে জাহাঙ্গীরকে নিয়ে যায় 6 ঘন্টা পরের ভবিষ্যতে, ঈদের সকালবেলায়। ভবিষ্যতে জাহাঙ্গীর দেখতে পায় তার কেটারিংয়ের বাবুর্চির বাড়িতে ঈদের কোনো আনন্দ নেই। একদিকে সে ছুটি পেয়েছে মাত্র 1 দিন, অন্যদিকে টাকার অভাবে অসুস্থ ছেলে ঠিকমতো চিকিৎসা করাতে পারছে না। নিজের কর্মচারীর এই করুণ অবস্থা দেখে প্রথমবারের মতো নিজের ভুলের গভীরতা উপলব্ধি করে জাহাঙ্গীর। এরপর অপি করিম তাকে নিয়ে যান তার ভাগ্নে জয়ের বাড়িতে। জয় বিদেশ থেকে বাংলাদেশে এসেছে এবং প্রতি বছরের মতো এবারও ঈদে তার মামা জাহাঙ্গীরকে দাওয়াত করেছে, কিন্তু খরচের ভয় জাহাঙ্গীর কখনোই নিজের ভাগ্নের বাড়ি যায় না। তবে জয়ের থেকে দূরে থাকার আরও একটি গভীর কারণ ছিল জাহাঙ্গীরের। সে বিশ্বাস করত এই পৃথিবীতে সে যাকেই আপন করে কাছে টেনেছে সেই হারিয়ে গেছে। তাই নতুন করে হারানোর ভয়ে সে তার ভাগ্নে জয়কে আর কাছে টানতে চায়নি, কিন্তু মামার এই দূরত্ব জয়কে ভীষণ কষ্ট দিত। সবশেষে অপি করিম তাকে নিয়ে যান তার সেই ভালোবাসার মানুষ জেসমিনের বর্তমান ঠিকানায়। জাহাঙ্গীরের মতোই জেসমিনও এখন বয়সের ভারে নুবজ। সেদিন সে খালি হাতে ঢাকা এলো, আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। পড়াশোনা করেছে তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে, আর এখন শিক্ষকতা পেশায় যুক্ত। জেসমিন আর একা নেই, সে আবার বিয়ে করেছে। তার হাসি খুশি একটি সংসার আছে, আছে এক ছেলে ও এক মেয়ে। তার বর্তমান স্বামী ঠিক জাহাঙ্গীরের বিপরীত। তিনি প্রতি মুহূর্তে জেসমিনের প্রশংসা করেন এবং তাকে সব বিষয়ে সমর্থন যোগান। অপি করিমের সাহায্যে জেসমিনের এই সাজানো গুছানো জীবন দেখে জাহাঙ্গীর যেন নিজেকে হারিয়ে ফেলে। সেই অসহায় মেয়েটি ঠিকই তার স্বপ্নের সংসার খুঁজে পেয়েছে, কিন্তু সে নিজে রয়ে গেছে একদম একা। অপি করিম তখন জাহাঙ্গীরকে সব কিছু নতুন করে শুরু করার পরামর্শ দিয়ে হাওয়ায় মিলিয়ে যান, আর জাহাঙ্গীর নিজেকে আবিষ্কার করে সে ঈদের আগের রাতের রাস্তাতেই। সে কিছুই বুঝতে পারে না। গভীর রাতে সে ছুটে যায় এলাকার ডাক্তার এজাজের কাছে। ডাক্তার সব শুনে এটাকে জাহাঙ্গীরের হ্যালুসিনেশন বলে উড়িয়ে দেন, কিন্তু জাহাঙ্গীরের মন কেন যেন সেই 3টি ভূতের আগমনকেই বিশ্বাস করতে চায়। সে উপলব্ধি করে তার সাথে যা কিছু হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। আর সেই রাত থেকেই জাহাঙ্গীর পুরোপুরি বদলে যেতে শুরু করে। জাহাঙ্গীর আর নিজেকে হিসেবের খাতায় বন্দি রাখতে চায় না, সে চায় খোলা আকাশে মুক্ত পাখির মতো উঠতে। ঈদের দিন সকালে ভাগ্নের দেওয়া নতুন পাঞ্জাবি পরে সে বেরিয়ে পড়ে। প্রথমে সে গোরস্থানে গিয়ে মামাতো ভাই মোবারকের কবর জিয়ারত করে। যে জাহাঙ্গীর আগে সালামি হিসেবে 2 টাকার নোট দিত, সেই জাহাঙ্গীরই এখন একজনকে 2000 টাকা সালামি দিয়ে বসে। খাঁচায় আটকে রাখা বিড়ালগুলোকে সে মুক্ত করে দেয়। এরপর একটা মোটরসাইকেল নিয়ে সে সোজা চলে আসে জেসমিনের বাড়িতে। দরজা খুলে জাহাঙ্গীরকে দেখে জেসমিন চমকে গেলেও দ্রুত নিজেকে সামলে নেয়। দুজনে একসাথে বারান্দায় বসে ঈদের সেমাই খায়। আগের জাহাঙ্গীর হলে হয়তো জেসমিনের এই সুখশান্তি দেখে হিংসায় জ্বলে পড়ে যেত, কিন্তু আজকের জাহাঙ্গীর তার ভালোবাসার মানুষের খুশিতেই এক অদ্ভুত সুখ খুঁজে পায়। সে ভাবে নিজে ভুল করলেও তার ভালোবাসার মানুষটি তো ঠিকই ঘুরে দাঁড়াতে পেরেছে। জাহাঙ্গীর তার ভুলের জন্য সরাসরি ক্ষমা চায় না, কারণ সে জানে ক্ষমা চাওয়ার সময় হয়তো পার হয়ে গেছে, কিন্তু কিছু কথা মুখে না বললেও মানুষের অনুতপ্ত মুখই অনেক কিছু বলে দেয়। ঈদ মুবারক জানিয়ে জাহাঙ্গীর যখন বেরিয়ে যেতে উদ্যত হয়, ঠিক তখনই জেসমিন তাকে জীবনের সবচেয়ে বড় সত্যটি উপহার দেয়। আমরা জানতে পারি জেসমিন যখন জাহাঙ্গীরের কাছ থেকে চলে আসে তখন সে অন্তঃসত্ত্বা ছিল। এরপর জন্ম নেয় তাদের মেয়ে ঈশা। জেসমিন ঈশাকে তার বাবার পরিচয় দিয়েই বড় করেছে। ঈশা তার বাবার কথা জানত,
কিন্তু জেসমিন কখনো জাহাঙ্গীরকে তার সন্তানের কথা জানায়নি, কারণ তার ধারণা ছিল জাহাঙ্গীর একজন কৃপণ এবং প্রতারক। কিন্তু আজ তার মনে হচ্ছে জাহাঙ্গীর সত্যিই বদলে গেছে। এই কথা শুনে জাহাঙ্গীর আবেগে আপ্লুত হয়ে পড়ে। এতদিন সে জানতো এই পৃথিবীতে সে একা, কিন্তু আজ সে জানতে পারল তারও একটি অংশ আছে, একদম তার নিজের। এরপর আমরা জেসমিনের বড় মেয়ে ঈশাকে দেখতে পাই। সে তার বন্ধুদের সাথে একটি রেস্টুরেন্টে ছিল। জাহাঙ্গীর সেখানে গিয়ে তার সাথে দেখা করে। জাহাঙ্গীর আগে কখনো ঈশাকে না দেখলেও ঈশা তাকে বিভিন্ন সময় দূর থেকে দেখেছে। সে জানতো ইনিই তার বাবা, কিন্তু সে নিজে থেকে কখনো যোগাযোগ করেনি, কারণ তার মনে হতো জাহাঙ্গীর তার মাকে প্রাপ্য সম্মানটুকু দেয়নি। আজ বাবাকে সামনে দেখে ঈশার আফসোস হয়। তার মনে হয় আরও আগে বাবার সাথে দেখা করা উচিত ছিল। জাহাঙ্গীর তখন ঈশাকে রাতে তার বাড়িতে ডিনারের দাওয়াত দেয়। ঈশা যতই বাবার কাছ থেকে দূরে বড় হোক না কেন, বাবার কিছু বৈশিষ্ট্য তো সন্তানের মধ্যে আসবেই। কফির বিল ৩৫০ টাকা আসায় ঈশা যেভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে তা দেখে জাহাঙ্গীর মুচকি হেসে বোঝে মেয়ে তার মতোই হেসেবি হয়েছে। বাড়ি ফিরে জাহাঙ্গীর তার কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করে এবং তাদের ছুটি ও বেতন দুটোই বাড়িয়ে দেয়। চাঁদ রাতে আয়োজন করতে না পারলেও ঈদের সন্ধ্যায় সে তার মামাতো ভাই মুবারকের মতোই বাড়ির ছাদে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। সে নিজেই সেই এলাকার তরুণ ব্যান্ড দলকে গান গাওয়ার জন্য ডেকে আনে। যে ভাগ্নে জয়কে সে এতদিন দূরে সরিয়ে রেখেছিল, আজ তাকে বুকে জড়িয়ে নেয় এবং ঘোষণা দেয় যে এই মুবারক ভিলা সে আর ডেভেলপারদের হাতে তুলে দেবে না। রাতে নিজের মেয়ের জন্য সে নিজ হাতে সাজিয়ে আনে পোলাও, কোরমা, রোস্ট আর রেজালার বিশাল এক থালি। জীবনের প্রথমবার বাবা মেয়ে একসাথে ডিনার করে। আর এভাবেই একরাশ ভুলের পর পাওয়া এক নতুন জীবনের আনন্দে গল্পটি খুব সুন্দরভাবে শেষ হয়। কিন্তু গল্পের শেষ মোচড়টা তখনও বাকি ছিল। কাহিনীর শেষে আমরা দেখি সেই 3টি রহস্যময় ভূত এক গোপন সভায় মিলিত হয়েছে। তখনই উন্মোচিত হয় তাদের আসল উদ্দেশ্য। ঢাকা শহরের পুরনো বাড়ির ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে ভূতেদের শেষ আশ্রয়স্থল। ডেভেলপারদের আগ্রাসনে যখন তাদের বাসস্থানগুলো একে একে বিলীন হয়ে যাচ্ছিল, তখনই জাহাঙ্গীর তার মোবারক ভিলা বিক্রির সিদ্ধান্ত নেয়। নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই ভূতেরা একজোট হয়ে এমন এক মায়ার জাল বনে যে এক কৃপণ মানুষকে বদলে দেয় আগাগোড়া আর বাঁচিয়ে দেয় তাদের শেষ আশ্রয়টুকু। ভূতেদের এই চতুর পরিকল্পনা হয়তো তাদের ঘর বাঁচিয়েছিল, কিন্তু এই গল্প আমাদের মানুষের জন্য রেখে গেছে এক চিরন্তন শিক্ষা। এই কাহিনী আমাদের শিখায় জীবনের ক্যানভাস শুধু অর্থের প্রাচুর্যের রঙিন হয় না, তাকে সার্থক করতে লাগে ভালোবাসার স্নিগ্ধ ছোঁয়া, প্রিয় মানুষের নির্ভরতা, বিশ্বাস আর আস্থা ছাড়া ভালোবাসা ঠিক যেন শেকড়বিহীন এক চারাগাছ। ভালোবাসার এই গভীর দর্শনে হয়তো ফুটে উঠেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমর উক্তিতে, যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও, যদি সে ফিরে আসে তবে সে তোমার ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কোনোদিন তোমার ছিলও না, হবেও না। জাহাঙ্গীর ভালোবেসে মুক্তি দেওয়ার বদলে হারানোর ভয় জেসমিনকে বেঁধে রাখতে চেয়েছিল। তার একটি ভুল, একটি অবিশ্বাস জেসমিনের স্বপ্নকে চুরমার করে দিয়েছিল এবং তাদের পথকে চিরদিনের জন্য আলাদা করে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত অনুশোচনার আগুনে পুড়েই জাহাঙ্গীর খুঁজে পেয়েছিল নিজেকে। তাই তারকা সমৃদ্ধ চলচ্চিত্রটি শুধু একটি গল্প নয়, এটি একটি আয়না যা আমাদের নিজের ভুলগুলোকে চেনাতে সাহায্য করে। প্রতিটি শিল্পীর অনবদ্য অভিনয় আর মন ছুঁয়ে যাওয়ার সংলাপ একে এক অবিস্মরণীয় সৃষ্টিতে পরিণত করেছে। উৎসব সত্যিই এমন একটি চলচ্চিত্র যা প্রিয়জনদের সাথে বসে উপভোগ করার মতোই এক উৎসব। আজ এখানেই শেষ করছি। আপনার জীবন ভালোবাসায় পূর্ণ থাকুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার প্রিয় মানুষটির হাতটি শক্ত করে ধরে রাখবেন। আল্লাহ হাফেজ।